হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সেই কাঙ্ক্ষিত ক্লাসে আবার আপনাদের স্বাগত। আমরা বোর্ডে দেখতেই পাচ্ছি যে গ্রামার শিখুন একদম পানির মতো সহজ করে। আমাদের এই সিরিজটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গ্রামারটাকে এমন সহজ করে আপনাদের বোঝানো যাতে গ্রামার ভীতি কাটিয়ে উঠে আপনি নিজে অন্য কাউকে গ্রামার পড়াতে পারেন। সো আমরা প্রত্যেকটা টপিক কিন্তু এত সহজ উপায়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এবং বিগত যে 4টা ক্লাস আমাদের হয়েছে সেই ক্লাসগুলো থেকে কিন্তু আপনারা সেটুকু বুঝতে পেরেছেন আশা করছি। সো আজকের ক্লাসটাও আমরা খুবই ইনফরমেটিভ এবং খুবই অসাধারণ কিছু বিষয় জানবো এবং কনফিউশনগুলো ইনশাল্লাহ ক্লিয়ার করে নিব। একটু কষ্ট করে আমাকে জানাবেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন। আর আপনাদের জন্য প্রথম কাজ, আমি জানি আপনারা ফাঁকিবাজি করেন, অনেকেই ভাবেন যে শেয়ার দিলে তো স্যার বুঝবে না। ঠিক আছে, শেয়ার দিতে হবে। প্রত্যেকটা জায়গা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আপনার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ক্লাসটা কিন্তু আপনার মতো আপনার টাইমলাইনে যারা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় যে তারাও কিন্তু যদি আপনাদের কাছ থেকে একটা শেয়ারের মাধ্যমে উপকৃত হয় তাহলে সমস্যা কোথায়, তাই না? এই জন্য আমরা একটু কষ্ট করে শেয়ার করে দিব। ওকে, যারা যারা দেখছেন তারা একটু শেয়ার করে দিন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের যে আলোচনা আছে সেটা শুরু করব এবং এটা ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে আপনারা এত বেশি বেনিফিটেড হবেন যে ডেফিনেটলি প্রত্যেকটা ক্লাস থেকে আপনারা বেনিফিটেড হন এবং আমাকে থ্যাংক ইউ দিয়ে চলে যান। আচ্ছা, থ্যাংক ইউ দিয়ে চলে যান। বাহ, আচ্ছা, মোটামুটি আমাদের সাথে 142 পিপল আছে এবং এটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। আই নো দ্যাট। ওকে ওকে, ভেরি গুড। যারা যারা দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আছেন। ফয়সাল আহমেদ আছেন কিশোরগঞ্জ থেকে, দেখছি, থ্যাংক ইউ। নীলপরি, কায়সার আহমেদ ভাই, তারপরে নিরুদ ভাই আছেন আমাদের সাথে, তারপরে জাহাদ ইকবাল আছেন, ইকরা আপু আছেন আমাদের সাথে, রবিউল ইসলাম রবি আছেন, বিভিন্ন মানুষজন যুক্ত হয়েছে অলরেডি আমাদের সাথে। তাহলে আমরা কি করব, প্রথম কাজ লাইভটা শেয়ার করে দিয়ে একটু কমেন্টে জানানো যে লাইভটা আপনি শেয়ার করেছেন। একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে কমেন্টে জানান। ঠিক আছে, ফাঁকিবাজি করা যাবে না, আমি কিন্তু বুঝি, আমি কিন্তু চেক করি। ঠিক আছে, প্রতিদিন মোটামুটি 500-600 মানুষ আমার ক্লাসে থাকে একসাথে এবং পরে আমি যখন শেয়ার চেক করতে দেখি তখন দেখি 80টা শেয়ার, 90টা শেয়ার, অ্যান্ড দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, রাইট? আপনি এটুকু তো আমাদের জন্য করতেই পারেন। শেফা আপু বলেছেন হ্যালো, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কক্সবাজার থেকে দেখছেন কিশোর বাবু স্যার। প্রিন্স সোহাগ ভাই, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 19টা ক্লাস খুব সুন্দর করে গুছিয়ে আপলোড দেওয়া আছে, 50 দিনে 50 ক্লাস এই একটা সিরিজ নামে। সো আপনার জায়গাতে আমাদের স্পোকেন ইংলিশটা লাগে, তো সেক্ষেত্রে অনেকেই এই জায়গাটা সম্পর্কে একটু জানতে চেয়েছিলেন। আমরা এই জায়গাটাও ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, মালয়েশিয়া থেকে, ঢাকা থেকে দেখছে, যা যা দেখছি একটু সবাই কষ্ট করে শেয়ার করে দিব। ওকে, সবাই দ্রুত দ্রুত শেয়ার করে। আমি চাই আজকে মোটামুটি আমরা প্রথম দিন ক্লাসে 600 ক্রস করেছিলাম, আমি চাই যে আজকে আমরা 700 ক্রস করব স্টুডেন্ট। ঠিক আছে, আমরা পড়া শুরু করছি। দেখেন, গত ক্লাস পর্যন্ত আমরা নাউন শিখেছি, প্রোনাউন শিখেছি এবং প্রোনাউনের উপর সার্টেন কিছু কি করেছিলাম, নাউন এবং প্রোনাউন দুইটার উপরই কোয়েশ্চেন ব্যাংক সলভ করেছিলাম এবং যেখানে আপনাদের মোস্ট অফ দ্য টাইম দেখা গিয়েছে যে প্রোনাউনে অনেক বেশি প্রবলেম ছিল এবং গত ক্লাসে প্রোনাউনের কিছু ব্যবহার আমরা দেখেছি। আজকের ক্লাস থেকে একটা টপিক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, অ্যাডজেক্টিভ। সো এই অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা আমরা আজকের ক্লাস থেকে একদম ইন ডিটেলসে আলোচনা করব, পুঙ্খানুপুঙ্খভাবে শিখে নিব এবং আজকে এমনভাবে শিখবো যাতে আপনি নিজে অন্য কাউকে শেখাতে পারেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। শেয়ার করে দিয়েছেন তো? কারা কারা শেয়ার করে দিয়েছেন একটু কষ্ট করে আমাকে কমেন্টে জানান। কমেন্টে, আমি আজকে ছাড়তেছি না, আজকে ছাড়বো না, ক্লাস নিব কষ্ট করে, আপনারা একটা শেয়ার দিতে সমস্যা। উত্তরা থেকে আমাকে দেখছেন আলামিন ভাই, প্রিয়াঙ্কা সিটি থেকে, বাহ, খুবই ভালো কথা। প্রিয়াঙ্কা সিটি নতুন হয়েছে সম্ভবত। আচ্ছা, প্রিয়াঙ্কা সিটির তারপর হচ্ছে আকরামুজ্জামান ভাই আছেন, নোটিফিকেশন পেলাম না কেন। তানজিনা বেগম, অনেক সময় এরকম হয় যে নোটিফিকেশন আসলে যায় না। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। অ্যাডজেক্টিভের কনসেপ্টটা খুব সুন্দর করে বুঝবেন, আমি যা যা বলবো প্রত্যেকটা পয়েন্ট একদম মস্তিষ্কের মধ্যে নিতে হবে মনোযোগ সহকারে। আচ্ছা, আমাকে বলেন এই অ্যাডজেক্টিভের যে বৈশিষ্ট্য আছে এইটা আপনারা অনেকেই জানেন, বাট খুব সংক্ষেপে যদি আমি বলি, অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে মানুষের দোষ, তারপরে গুণ, তারপর হচ্ছে সংখ্যা, তারপর হচ্ছে পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা।
তাহলে এখন কিছু মানুষ দেখবেন আমাদের সবসময় আমাদের মধ্যে থাকে, আমাদের পরিবারে বলেন, আমাদের গ্রামবাসী বলেন, গ্রামবাসীদের মধ্যে এরকম কিছু মানুষ পাবেন যার কাজই শুধু দোষ ধরে বেড়ানো, যার কাজই শুধু মানুষের দোষ গুণ এগুলো নিয়ে আলোচনা করা, এখন অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্বের একটা ক্ল্যাশ লাগে, আমরা সেটাও আজকে ক্লিয়ার করব। ওকে, এবং অ্যাডজেক্টিভের ভিতরে অনেকগুলো প্রকারভেদ রয়েছে, সেই জায়গাটা কিন্তু আজকের ক্লাস থেকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ভালো আছি স্যার, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কমেন্টগুলো একটু পর আবার নিয়ে নিব, তারপর ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, স্পোকেন কোর্সটার আচ্ছা আরিয়ান মাহমুদ, আপনি আমাদের একটু কষ্ট করে পেজে মেসেজ করুন, পেজে মেসেজ করলে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের মডারেটর আপনাকে জানিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এই যে দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ, এখন স্যার এই কথাটা দ্বারা কি বোঝায়, এই কথাটা দ্বারা কি বোঝায়? যেমন আমি যদি বলি যে মাই ফ্রেন্ড ইজ an evil or devil, ঠিক আছে? একটু খেয়াল করে দেখেন, my friend is an evil or a devil। দেখেন এখানে আমরা অনেক সময় বলি যে আমার বন্ধু একটা শয়তান, আমার বন্ধু একটা শয়তান। তাহলে এখানে আমাকে একটু বলেন তো, এই শয়তানটা দ্বারা একটা খারাপ গুণকে প্রকাশ পেয়েছে, একটা খারাপ গুণ প্রকাশ পেয়েছে কার? মাই ফ্রেন্ডের। তাহলে আমাকে বলেন, এই মাই ফ্রেন্ড এটা একটা নাউন, তাই না? মাই ফ্রেন্ড এটা একটা নাউন। আমি আপনাদের কি বলেছিলাম যে যেই শব্দ দ্বারা কি করবে, নাউন বা প্রোনাউনের কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ। তাহলে এই যে ইভিল শব্দটা দ্বারা কি হচ্ছে, এখানে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ পাচ্ছে। তাহলে ডেভিল অর ইভিল, উই ক্যান সে দ্যাট দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আরো সহজ করে বলি, আরেকটা বাক্য আমি দিচ্ছি, যেমন আমি বললাম যে ইউ আর সিক, তুমি একটা অসুস্থ ব্যক্তি। আমরা ইউ আর সিক কথাটা কখন ব্যবহার করি? অনেকেই দেখি না যে অনেকেই খারাপ ব্যবহার করে, অনেক উইয়ার্ড প্রকৃতির কিছু মানুষ থাকে, তাদের ক্ষেত্রে আমরা বলি ইউ আর জাস্ট সিক, ইউ আর সিক, ঠিক আছে? তুমি অসুস্থ মাইন্ডের একটা মানুষ, তুমি অসুস্থ মস্তিষ্কের একটা মানুষ, তুমি একটা পাগল, এরকম অর্থে ইউ আর সিক। খেয়াল করে দেখেন তো, এখানে সিক মানে হচ্ছে অসুস্থতা বোঝায়, তাই না? অসুস্থতা। আচ্ছা, কার অসুস্থতা বোঝাচ্ছে বলেন তো? ইউ এর, তাই না? প্রোনাউনটা ইউ এর অসুস্থতা বোঝাচ্ছে। তাহলে ইউ এর যে অসুস্থতা প্রকাশ পেল, এই ইউটা কি একটা প্রোনাউন? আমরা গত ক্লাস থেকে পড়েছি ইউটা একটা প্রোনাউন। তাহলে প্রোনাউনের অসুস্থতা অবস্থা প্রকাশ পাচ্ছে, এই কারণে আমরা সিকটাকে বলবো একটা কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বোঝা গেল? সিকটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। শেয়ার ডান, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আরোহী বলেছেন শেয়ার ডান, বিশ্বজিৎ বলেছেন শেয়ার ডান। বিশ্বজিৎ ভাই থ্যাংক ইউ। যারা যারা শেয়ার করেছেন মন থেকে ভালোবাসা নেন, আর যারা শেয়ার করেন নাই মন থেকে বলে দিলাম না, আপনি বুঝে নেন, ঠিক আছে? আচ্ছা, শেয়ার করে দিয়ে ভালোবাসা কুড়ান, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম যারা যারা শেয়ার করেছেন এবং যারা যারা সালাম দিয়েছেন সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে দেখেন আমরা এই ব্যাপারটা একটু বুঝে ফেললাম, তাই না? তার মানে দোষ গুণ অবস্থার সংখ্যা কার বোঝাবে? দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝাবে কি? নাউন বা প্রোনাউনের। তার মানে এখানে সংক্ষেপে যদি আমি বলি, অ্যাডজেক্টিভের কাজ কার সাথে? ভালো করে মাথায় রাখেন, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কার সাথে বলেন তো? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের সাথে, শুধুমাত্র অ্যাডজেক্টিভের কাজ নাউন বা প্রোনাউনের সাথে। অর্থাৎ অ্যাডজেক্টিভ অন্য কারো দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ প্রকাশ করতে পারে না, এর ক্ষমতা নাই। শুধুমাত্র কার? নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ প্রকাশ করতে পারবে, আর কারো পারবে না, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তাহলে এই সাথে আমরা একটু অ্যাডভার্বের একটা জায়গার একটু দেখার চেষ্টা করি। দেখেন, অ্যাডভার্বের একটা জায়গা দেখার চেষ্টা করি। যেমন আমি বললাম যে আই অ্যাম সিক, আমি অসুস্থ, আমি অসুস্থ। তাহলে সিক দ্বারা এখানে কি বোঝাচ্ছে? সিক দ্বারা এখানে আমার অবস্থা বোঝাচ্ছে। তাহলে সিকটা একটা অ্যাডজেক্টিভ, সিম্পলভাবেই বলতে পারি। কিন্তু প্রশ্ন হলো, এর আগে যদি আমি ভেরি কথাটা ব্যবহার করি, তাহলে এই যে ভেরি শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে, তাই না? অনেকের মনে প্রশ্ন আসে। তারপর আমি যদি বলি যে হি ইজ, খুব সহজ একটা বাক্য দিয়ে বলি, হি ইজ আ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট। তাহলে এই বাক্যের মধ্যে দেখেন তো, গুড শব্দটা এই ছাত্রর প্রকৃতি নির্দেশ করেছে। গুড, ছাত্রটা কেমন?
গুড, অনেক ভালো। তাহলে ভালো শব্দটা দ্বারা এই নাউনটার গুণ প্রকাশ পেয়েছে, কারণে আমরা গুডকে বলবো কি একটা অ্যাডজেক্টিভ। এটা খুবই ইজি একটা ব্যাপার। কিন্তু কথা হলো যে আপনার প্রশ্ন যদি এরকম আসে যে সামনে একটা ভেরি দিয়ে দিল যে হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, তাহলে এই যে ভেরিটা কি, আবার ভেরিটা কি একটু বলেন দেখি, কারা কারা পারেন, কারা কারা পারেন দেখি একটু দেখেন তো ভেরিটা কি হবে। তাহলে শেয়ার দিয়েছি, চম্পা বাসাক বলেছেন, ফারিয়া নাদিরা বলেছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শেয়ার দিয়েছেন, ভালোবাসা নেবেন। রোজ ডেরা কি দিয়ে গেল, আমার কাছে তো গোলাপ ফুল নাই, তাছাড়া দিয়ে দিতাম আপনাদেরকে। ওকে, নরসিংদী থেকে দেখছেন, শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এবার কথা হলো এই ভেরিটা নিয়ে একটু ভেজাল লাগবে, ঠিক আছে? দেখেন, এইটা বোঝার জন্য আপনাকে খুব সিম্পলি একটা জিনিস বুঝতে হবে। আমি একটা গল্প বলি, খুব মনোযোগ সহকারে গল্পটা বুঝবেন, ঠিক আছে? খুব মনোযোগ সহকারে গল্পটা বুঝবেন। ধরেন এখানে একজন মানুষ, এখানে একজন মানুষ, এখানে আর একজন মানুষ, এবং এখানে আর একজন মানুষ। ধরেন এই 3 নাম্বার ব্যক্তিটার নাম হচ্ছে কি লিমন স্যার। 3 নাম্বার ব্যক্তিটার নাম কি লিমন স্যার। এবং আমি কমেন্ট থেকে আর একজন ব্যক্তির নাম নিয়ে নিই যে শেয়ার করেছে, যে শেয়ার করেছে তার মধ্যে থেকে একজনকে আমি নিয়ে নিচ্ছি। ধরেন আরোহী আপু শেয়ার করেছেন, সেলিনা আরোহী আপু। ধরেন এই 2 নাম্বার মানুষটা হচ্ছে আরোহী আপু। আচ্ছা, খুবই ভালো কথা। 3 নাম্বার মানুষটাকে, এই 3 নাম্বার মানুষটা ধরেন আপনাদের মিম ম্যাম, আপনাদের মিম ম্যাম। এখন এই যে 3 জন ব্যক্তি, খুব মনোযোগ সহকারে বুঝবেন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মধ্যে যে পার্থক্য, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মধ্যে যে কনসেপশন, এটা একদম এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এই উদাহরণটা যদি বোঝেন, সারা জীবন এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি পারবেন। দেখেন, মিম, আরোহী অ্যান্ড লিমন। এই যে লিমন যে ব্যক্তি আছে, ইনি গ্রামের খুব সাধারণ একজন ব্যক্তি, খুব ইনোসেন্ট একজন ব্যক্তি, যার মধ্যে প্যাচগোছ কিছু নাই। যেমন উত্তরবঙ্গের মানুষজন, আমি উত্তরবঙ্গের একজন মানুষ। এই যে সরল মনের একজন মানুষ, যার হাতে কোনো ক্ষমতা নাই, দিন আনে দিন খায়, কি করে, কোনো ক্ষমতা নাই। আচ্ছা, এই আরোহী ধরেন পাতিগুন্ডা, পাতিগুন্ডা বোঝেন? পাতিগুন্ডা বোঝেন বলেন তো? পাতিগুন্ডা মানে এলাকার কিছু বড় ভাই টাইপের মানুষ দেখবেন, যারা মানুষকে ঠকিয়ে খায় সব সময়। কি করে, মানুষের উপর নেতামো করে, এই এদিকে আসো, এটা করো নাই কেন, তোমার জমিতে এটা হয়েছে, ওইটা আমাকে বাসায় দিয়ে যেও। আবার দোকানে খেয়ে টাকা পয়সা দেয় না, বাকি রাখে দিনের পর দিন, মানুষের উপর অত্যাচার করে। তাহলে এই যে কার উপর অত্যাচার করে, এই পাতিগুন্ডা লিমনের মতো মানুষের উপর অত্যাচার করে। কার উপর ক্ষমতা খাটায়? ক্ষমতা খাটায় হচ্ছে লিমনের মতো অসহায় মানুষের উপর ক্ষমতা খাটায়। তাহলে এই যে পাতিগুন্ডা আরোহী আপু লিমনের মতো অসহায় মানুষের উপর ক্ষমতা খাটালো। এবার দেখেন তো, ধরেন মিম ম্যাম হচ্ছে একজন এমপি। মিম ম্যাম কি একজন এমপি। তাহলে আমাকে বলেন তো, এই যে আমরা পাতিগুন্ডা যদি লিমনের উপর ক্ষমতা খাটাতে পারে, তাহলে একজন এমপি আবার ওই পাতিগুন্ডার উপর ক্ষমতা খাটাতে পারে না, তাই না? তাহলে একজন এমপি কি করতে পারে? এমপি আবার পাতিগুন্ডাকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ আরোহী আপুকে কন্ট্রোল করতে পারবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সহজ সরল মানুষকে কন্ট্রোল করে পাতিগুন্ডা, দ্যাট মিনস এলাকার যে বড় ভাই বা নেতা টাইপের মানুষ থাকে, আর এমপি বা ওই বড় লেভেলের মানুষগুলো আবার সেই পাতিগুন্ডাগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে। এখানে বিষয়টা হচ্ছে ওই স্যারের উপর একটা স্বশেয়ার থাকে। এটা আমাদের গ্রামের একটা গল্প, এটা আমাদের গ্রামের একটা ব্যাপার। এখন এখানে যে জিনিসটা ঘটেছে ভালো করে বোঝেন। এই যে সরল মনের মানুষ, এইটা হচ্ছে নাউন অথবা প্রোনাউন। কোনটা? সরল মনের মানুষ লিমন স্যার, এটা নাউন বা প্রোনাউন। এখন এই নাউন বা প্রোনাউনের দোষ গুণ বা এর উপর ক্ষমতা খাটাতে পারে যে, তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম? নাউন বা প্রোনাউনের উপর যে ক্ষমতা খাটাতে পারছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে যে আরোহী আপু ছিল লিমনের আগে বসে বা নাউন বা প্রোনাউনের আগে বসে তার উপর ক্ষমতা খাটিয়েছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন তাহলে এমপিটা কি? এই এমপি মহাশয় হচ্ছে অ্যাডভার্ব। এমপি মহাশয় কি? অ্যাডভার্ব। ওই যে শেয়ারের উপরে স্বশেয়ার, অর্থাৎ এই পাতিগুন্ডার উপরেও আবার একজন আছে। তার মানে এমপি মহাশয় আবার পাতিগুন্ডাকে কন্ট্রোল করতে পারে। তার মানে অ্যাডজেক্টিভকে কন্ট্রোল করতে পারে। অ্যাডজেক্টিভের সামনে বসে তার দোষগুণ অবস্থার সংখ্যা প্রকাশ করে কে? অ্যাডভার্ব। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এখন একটা উদাহরণ দিয়ে জায়গাটা ক্লিয়ার করি আমরা। ঠিক আছে, এক কথায় বসের উপরে বস। এক্স্যাক্টলি, বসের উপরে বস। আর পাতিগুন্ডা আরোহী আপু পাতিগুন্ডা, আজকে থেকে আপনার নাম পাতিগুন্ডা। ওকে, একটা উদাহরণ দিয়ে আমরা দেখেন, একটু আগে আমরা একটা কি উদাহরণ দেখেছিলাম যে হি ইজ আ স্টুডেন্ট। আচ্ছা, এই বাক্যটা আমি আরেকটু ছোট করে লিখি। হি ইজ আ গুড স্টুডেন্ট। এই বাক্যটাতে দেখেন তো, এই বাক্যটাতে এই যে
যে নাউনটা ছিল না, এটা হচ্ছে লিমন, অর্থাৎ সাধারণ জনগণ। যার সামনে কে বসেছে? আরোহী আপু, এই পাতিগুন্ডা বসেছে। আরোহী আপু বসে কি করলো? এই যে এই একটা গুণ প্রকাশ করে দিল, এই যে নাউন বা প্রোনাউনটাকে কি করলো? জাজ করা শুরু করলো, এর উপর ক্ষমতা প্রকাশ করা শুরু করলো, ক্ষমতা প্রণয়ন করা শুরু করলো। তাহলে এই যে নাউন বা প্রোনাউনের আগে বসে তার দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ প্রকাশ করে কে? একটা অ্যাডজেক্টিভ। কি? একটা অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভের আগে যদি আমরা কাউকে বসাই এবং সেই শব্দটা যদি এই অ্যাডজেক্টিভকে আবার কন্ট্রোল করা শুরু করে, তখন সেটা কি হবে? ওই যে এমপি। তাহলে এর আগে যদি আমরা একটা ভেরি বসাই, তাহলে বলেন তো ভেরি দ্বারা আসলে কি বোঝায়? ভেরি মানে কি? অনেক। ভেরি মানে কি? অনেক, অনেক ভালো। আচ্ছা আমাকে বলেন, ভালো ছাত্র, ভালো ছাত্র এটা মানে বোঝায় যে সে একজন ভালো ছাত্র। কিন্তু যখনই ভেরিটা আমি যুক্ত করলাম, তখন এটা দ্বারা কি বোঝালো? খুব ভালো ছাত্র। তাহলে এই যে ভেরিটা যুক্ত করার পর এই ভালোর সংখ্যাটা বা ভালোর পরিমাণটা বেড়ে গেল না? ভালো ছাত্র, খুব ভালো ছাত্র, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে ভেরি যুক্ত করার পর এই ভালোর পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, ভালোর পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমরা এই ভেরিটাকে কি বলবো? একটা অ্যাডভার্ব। তার কারণ কি? ইনি আবার মাতবরি করেছে কার উপরে? অ্যাডজেক্টিভের উপরে। ইনি আবার মাতবরি কার উপর করেছে? অ্যাডজেক্টিভের উপরে। অর্থাৎ এমপি মহাশয় আরোহী আপুর উপরে চার্জ করেছে। ঠিক আছে? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, এক কথায় চুরির উপর বাটপারি। আচ্ছা ওকে, আল্লাহ বাঁচাইছে যে আপনার নাম আসে নাই। ওকে ফাইন। আমাকে বলেন এই কনসেপ্টটুকু আপনি বুঝেছেন কিনা? ঠিক আছে, এই কনসেপ্টটুকু আপনি বুঝেছেন কিনা একটু বলেন। আমরা তারপরে আরেকটা জায়গায় যাব এবং এই যে কনসেপ্টটুকু আছে এটুকু আরো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। বলেন। অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার আরেকটু জায়গায় একটু ক্লিয়ার করার চেষ্টা করি। যারা যারা নতুন এসেছেন, 300 প্লাস 350 মানুষ আমাকে দেখছেন এই মুহূর্তে, আমাকে একটু বলেন, একটা শেয়ার করলে তো খুব বেশি ক্ষতি হবে না আপনাদের, তাই না? এটুকু আমাদের প্রাপ্য বলতে পারেন। শেয়ার কেন করতে বলি? খুব সহজ সরল ভাষায় বলি, শেয়ার করলে আমাদের লাভ, ভিউ বাড়বে এবং আমাদের সুবিধা হবে। এবং দেখেন, এটা বিনিময়ে বলতে পারেন আপনি, আমি ফ্রি ক্লাস করাচ্ছি, আপনি এর বিনিময়ে একটা শেয়ার দিলেন, সো এটা একটা বিনিময়ে বলতে পারেন। ওকে, এই জন্য বারবার শেয়ারের কথা বলি। এখন কথা হলো যে এই যে অ্যাডভার্বের যে কনসেপ্টটা, এটা আরো একটু ক্লিয়ার করি। আমরা তো দেখলাম যে অ্যাডজেক্টিভ কার সাথে বসে বা অ্যাডজেক্টিভ কার সাথে কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনের সাথে। ঠিক অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব কার কার দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করতে পারে? দেখেন, অ্যাডভার্ব হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কি করে? ভার্বের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করতে পারে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করতে পারে। অ্যাডভার্ব নিজেরই, ঠিক আছে, অ্যাডভার্ব নিজের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করতে পারে এবং পুরো একটা সেন্টেন্সেরও দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করতে পারে। তাহলে দেখছেন অ্যাডভার্বের ক্ষমতা, দেখেন ক্ষমতা কি? এ কি করে? ভার্বকেও কন্ট্রোল করতে পারে, অ্যাডজেক্টিভকেও কন্ট্রোল করতে পারে, অ্যাডভার্বকেও কন্ট্রোল করতে পারে এবং সেন্টেন্সকেও কন্ট্রোল করতে পারে। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? একটু বলেন তো, এটুকু একটু মনে রাখতে হবে। কথায় কোনো ভেজাল নাই। এক্স্যাক্টলি, কথায় কোনো ভেজাল নাই। স্যার আমরা বাঙালি জাতি কি? আমি জানি, আমি নিজেও তো বাঙালি। আমি মানুষের দোষ কি দিব? আমি নিজেও একজন বাঙালি এবং আমি আমার নেচার জানি যে আমি কীরকম, আমার মধ্যে কোন কোন অভ্যাসগুলো আছে। সো ডেফিনেটলি মানুষকে দিয়ে জাজ করতে হবে না, এটা আমি নিজেকে দিয়েই বুঝি। ঠিক আছে? আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম, কোনো সমস্যা নাই, খুবই ভালো কথা। এখন কথা হলো যে এই জিনিসটা আরও একটা জিনিস দিয়ে আমরা বোঝাতে পারি, এই জিনিসটা আরও একটা জিনিস দিয়ে আমরা বোঝাতে পারি, বাট ওই কমপ্লেক্স জায়গাতে যাব না। একটা ওয়েতে আপনি বুঝেছেন, দ্যাটস এনাফ। একটা ওয়েতে বুঝেছেন, দ্যাটস এনাফ। ওকে ফাইন। এবার আমরা একটু দেখব অ্যাডজেক্টিভের কনসেপ্টে আমরা ছিলাম, অ্যাডভার্বে আমরা আবার ফিরে আসবো। অ্যাডভার্বটা একটু সাইডে রেখে আমরা অ্যাডজেক্টিভটাকে কমপ্লিট করি। দেখেন কি, অ্যাডজেক্টিভটা আমরা কমপ্লিট করি। আচ্ছা, এখন দেখেন অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে নিয়ে কাজ করলেও সবসময় যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের সামনেই বসে, এই কথাটা কিন্তু ভুল। কি বললাম? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে নিয়ে যদি কাজ করেও তারপরেও যে সবসময় নাউন বা প্রোনাউনের সামনেই বসবে, কথাটা ভুল। যেমন আমি একটা বাক্য বলেছিলাম, হি ইজ সিক, সে অসুস্থ। এই অসুস্থর পরে কিন্তু কোনো নাউন নাই, বাট স্টিল এই সিকটা একটা অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলতে পারি যে হি ইজ গুড, সে ভালো।
এই গুডের পর কোনো নাউন নাই, বাট তারপরে ওই গুড দ্বারা হি এর গুণ বোঝাচ্ছে, এই কারণে গুডটা একটা অ্যাডজেক্টিভ। সো এই কথাটা কিন্তু ভুল যে অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউনের সামনেই বসবে। আপনারা যদি প্রশ্ন এরকম করে একটা বাক্যের মধ্যে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিল কিন্তু তারপরে কোনো নাউন নাই বা প্রোনাউন নাই, তাহলে কিন্তু এবং নিচের যখন অপশন দিয়ে দিল যে নিচের কোনটি অ্যাডজেক্টিভ, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এই জন্য এটা মনে রাখতে হবে, ঠিক আছে? শর্টকাট মনে রাখবেন না, সবসময় মাথায় রাখবেন ডিটেলস বেসিক জানবেন, খুব ডিটেলসে বেসিক জানবেন, এরপর সেগুলোকে শর্টকাটে মনে রাখবেন, ঠিক আছে? আমরা বলি না যে স্যার শর্টকাটে একটু ইংরেজিটা শিখিয়ে দেন, এটার কোনো শর্টকাট নেই। আপনাকে পুরো জিনিসটা ভালো করে বুঝতে হবে, শিখতে হবে, এরপর আপনার ওটা মনে রাখার জন্য শর্টকাট অবলম্বন করতে হবে। ওকে, ক্লিয়ার? এটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের ভিউটা কি 400-তে নিয়ে যাওয়া পসিবল? আচ্ছা, এখন পড়াশোনা অনেক সহজ হয়ে গেছে, ঘরে বসে শিক্ষা নিতে পারে, কিন্তু গুরুত্ব দিতে চায় না। জি মুমিনুল ভাই ঠিক বলেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আনফরচুনেটলি আই মিসড দ্য ট্রেন। বাহ, ভেরি গুড। সাদিকুল ভাই খুব সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন। আচ্ছা, এটা আমরা বুঝলাম, ভালো কথা। এখন আমরা অ্যাডজেক্টিভের ভিতরে একটু ঢোকার চেষ্টা করি। কি? অ্যাডজেক্টিভের ভিতরে ঢোকার চেষ্টা করি। মাথায় রাখবেন অ্যাডজেক্টিভের একটা ব্যবহার আছে, যেমন আমরা বললাম যে হি ইজ আ গুড স্টুডেন্ট, একটা দিয়ে আমি একটু বোঝাই, বাকি আপনি যে কোনো স্ট্রাকচারে বা যে কোনো বাক্যের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। অ্যাডজেক্টিভটা যখন কোনো নাউনের সামনে বসে, মাথায় রাখবেন অ্যাডজেক্টিভটা যখন কোনো নাউনের সামনে বসে তখন ওইটাকে বলা হয় অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ব্যবহার। কি বলা হয়? অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এটা বড় হাতের হবে কারণ এটা অ্যাডজেক্টিভ একটা নাউন, ঠিক আছে? খেয়াল করে দেখেন, অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ এটা কখন আমরা বলবো বলেন তো? যখন অ্যাডজেক্টিভটা একটা নাউনের সামনে বসে তাকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভটা একটা নাউনের সামনে বসবে, তখন ওইটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। আপনার চাকরির পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে এটা আসতেই পারে, বিসিএস এক্সামেও দেখেছি বারবার আসে, যে এরকম লেখা থাকে যে নিচের কোনটি অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ কোনটা। তখন আপনাকে 4টা অপশন দেওয়া থাকে, 4টার মধ্যেই অ্যাডজেক্টিভ থাকে, কিন্তু একটাতে থাকে হচ্ছে নাউনের আগে। তখন আপনাকে দেখতে হবে যে যদি নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসে তাহলে বুঝবেন ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ বা ব্যবহার। ক্লিয়ার? বোঝা গেল? ওকে স্যার, বইমেলায় কখন আসবেন? কাফিল উদ্দিন ভাই, বইমেলায় আমরা সম্ভবত ভালোবাসা দিবস বলেন কিংবা পয়লা ফাল্গুন বলেন, পয়লা ফাল্গুনে আমরা বইমেলা হয়তো থাকবো। তো আপনারা যারা আমাদেরকে বইমেলায় বা দেখা করতে চান আমাদের সাথে, আমার সাথে এবং মিম ম্যামের সাথে যারা দেখা করতে চান, তারা কিন্তু পয়লা ফাল্গুন কিংবা ভালোবাসা দিবসে বইমেলায় আসলে পাবেন। আমরা আমাদের পেজ থেকে স্টল নাম্বার এবং কোথায় থাকবো, কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবো বিস্তারিত জানিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা আমরা বুঝলাম। দেখেন, অ্যাডজেক্টিভকে মোটামুটি আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগে? 3-4 ভাগে বিভক্ত করা যায়। তার মধ্যে প্রথমটাকে আমরা কি বলি? প্রথমটাকে বলি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কি বলি আমরা? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেখেন, এর মধ্যে কিন্তু ব্যাখ্যাটা লুকিয়ে আছে। কোয়ালিটি মানে কি আমাকে বলেন তো? কোয়ালিটি মানে কি? আমরা বলি না যে এই জিনিসটার কোয়ালিটি কেমন, বলো তো? কোয়ালিটি মানে কি? তার মানে এর দোষ খুঁজে বের করার চেষ্টা করি অথবা এর গুণ খুঁজে বের করার চেষ্টা করি। আপনাকে যদি বলা হয় যে লিমন স্যারের কোয়ালিটি কেমন, আপনি কি বলবেন? যে লিমন স্যার বেশি কথা বলে, অথবা লিমন স্যার অনেক ভালো ক্লাস নেয়, অথবা লিমন স্যার ভদ্র, অথবা লিমন স্যার একজন খারাপ মানুষ। তাহলে আমাকে বলেন তো কোয়ালিটি মানে কি বোঝাচ্ছে? হয় দোষ, গুণ অথবা গুণ। তার মানে এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলবো আমরা? যেই অ্যাডজেক্টিভগুলো দ্বারা দোষ অথবা গুণকে নির্দেশ করবে। কি বললাম? যে অ্যাডজেক্টিভগুলো দ্বারা, ভালো করে বুঝেন, যে অ্যাডজেক্টিভগুলো দ্বারা দোষ অথবা গুণকে প্রকাশ করবে বা গুণ বুঝাবে, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি কি আছে এর মধ্যে? এই যে দোষ গুণ এগুলো বোঝায়, এর মধ্যে কি কি আছে? যেমন আমরা অনেক সময় বলি যে হি ইজ এ ব্যাড স্টুডেন্ট। এই যে ব্যাড, তারপরে হচ্ছে গুড, তারপরে হচ্ছে ইভিল, তারপরে হচ্ছে কি বলা যায়, আরো অনেক হতে পারে, তাই না? তারপর আমরা বলি যে শর্ট, ঠিক আছে? দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ। তারপর আমরা বলি যে অনেক সময় বলি না যে টকেটিভ।
এই যে এই জিনিসগুলো খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে পড়েন, কারণ এগুলো দ্বারা একটা মানুষ বা একটা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ সবগুলো প্রকাশ করা বাদ দিয়ে শুধু গুণ বা দোষকে নির্দেশ করে বা প্রকাশ করে, এটাকে আমরা বলবো। ভালো একটা গ্রামার বইয়ের নাম মেনশন করলে উপকৃত হতাম। সায়েদ নূর ভাই, এখন যে একটা কথা আছে যে ভালো গ্রামার বই বলতে তো আসলে মানুষ কখনো নিজের প্রশংসা নিজে ছাড়তে চায় না। তো আমারই কিন্তু একটা ভালো গ্রামার বই লেখা আছে, আপনারা চাইলে সেটাও ফলো করে দেখতে পারেন। নাম হচ্ছে গ্রামালজি, ঠিক আছে? বইটার নাম হচ্ছে কি? গ্রামালজি। সো গ্রামালজি সম্পর্কে যারা জানতে চান আমাদের বইমেলা এসেও দেখতে পারেন, অথবা রকমারি.com-এ কিন্তু গ্রামালজি নিয়ে, গ্রামালজি বইটা রকমারি.com-এও পাওয়া যায়, আপনি রকমারি.com-এ লিখে সার্চ দিলেই চলে আসবে। এই বইটা আপনি মোটামুটি ফিলিংসও বুঝায়, হ্যাঁ ফিলিংসও বুঝাতে পারে, কিন্তু সেটা গুণ হতে হবে। দেখেন তাহলে গ্রামালজি বইটা মূলত আপনি রকমারি.com থেকেও পেয়ে যাবেন। এই বইটাতে মোটামুটি আপনার সবগুলো গ্রামারের অংশ একদম ক্লিয়ার করে দেওয়া আছে। তাহলে আমাকে বলেন, একটু বলেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আপনারা আর কি কি জানেন, একটু উদাহরণগুলো কমেন্টে দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির আর কি কি উদাহরণ আপনারা জানেন একটু কমেন্টে আমাকে দেওয়ার চেষ্টা করবেন, ওকে? আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। জি, শি ইজ অনেস্ট, ভেরি গুড। শি ইজ অনেস্ট হতে পারে, বা যে কোনো জিনিসপত্র আমরা লিখতে পারি। আচ্ছা, ওকে, বা যেগুলো দ্বারা গুণ বোঝায়, যেগুলো দ্বারা গুণ বোঝায়। আচ্ছা, এরপর 2 নাম্বার যেটা, এগুলো কিন্তু ইজি, এগুলো হচ্ছে ইজি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি বলেন তো? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাপ। তাহলে যে অ্যাডজেক্টিভ দ্বারা পরিমাপ বোঝাবে, পরিমাণ বোঝাবে, সেগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। তাহলে যেই অ্যাডজেক্টিভ দ্বারা পরিমাণ বোঝাবে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে আমাকে বলেন তো কোয়ান্টিটির মধ্যে কি কি পড়ে? সাম, মাচ, তাই না? তারপর আমরা বলি লিটল, আ লিটল, যেটা গত ক্লাসে যার ব্যবহার আমরা শিখেছি। লিটল, আ লিটল, সাম, মাচ। তারপর হচ্ছে আর কি হতে পারে বলেন? সাম, মাচ, তারপর আর কি হতে পারে? আর কি হতে পারে? সাম, মাচ, তারপর হচ্ছে হাফ, ঠিক আছে? এরকম দেখেন, এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা পরিমাণ প্রকাশ পায়, এগুলো দ্বারা পরিমাণ বোঝায়। তো যেগুলো দ্বারা পরিমাণ প্রকাশ পাবে, যেগুলো দ্বারা পরিমাণ প্রকাশ পাবে না, ফিউ কিন্তু হবে না, ফিউ হবে না, ফিউ আলাদা জিনিস। জি, এক্স্যাক্টলি, জি, যেগুলো দ্বারা পরিমাণ প্রকাশ পাবে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ মইনুল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়, ওকে, থ্যাংক ইউ। কবিতা আপু, অনেক ধন্যবাদ যে আমার ক্লাস আপনার ভালো লাগে। তাহলে এগুলোকে আমরা কি বলছি? অ্যাডজেক্টিভ অফ কি? কোয়ান্টিটি। এখন আমার মনে একটা প্রশ্ন আছে আপনাদের জন্য, মনে আছে আপনাদের মনে আছে যারা প্রোনাউনের ক্লাসটা আমার করেছিলেন, যে সাম, এটা কোন টাইপের প্রোনাউন আমি বলেছিলাম? আমি বলেছিলাম এটা ইনডেফিনিট প্রোনাউন। মাচ, এটা বলেছিলাম ইনডেফিনিট প্রোনাউন। লিটল, আ লিটল, হাফ তো মূলত ওখানে বলা হয়নি। এই সবগুলোকে আমি বলেছিলাম ইনডেফিনিট প্রোনাউন। তাহলে এখন প্রশ্ন ওঠে, স্যার এগুলো কখন ইনডেফিনিট প্রোনাউন হিসেবে আমি ব্যবহার করব, আর কখন একটা কি কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসেবে এটা ব্যবহৃত হবে? কখন কোনটা অর্থ দেবে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন, আমি যদি বলি যে আই হ্যাভ সাম মানি লেফট, এই বাক্যটা ভালো করে খেয়াল করে দেখেন। আমি আরো একটা বাক্য লিখলাম নিচে, আমি আরো একটা বাক্য লিখি, they drink a lot of water, ঠিক আছে? they drink a lot of water, বা আমি বলি যদি enough water, খেয়াল করে দেখেন তো, বা এই পরিবর্তে আমি একদম চেনা একটা দিলাম, মাচ ওয়াটার, চেনা, যেটা নিয়ে কন্ট্রাডিক্টরি হতে পারে। এখন প্রশ্নটা হলো যে স্যার আপনি তো বলেছিলেন যে সাম, মাচ এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্টতা জ্ঞাপক প্রোনাউন, তাহলে এগুলো আবার আপনি এখানে বলছেন, এখানে আবার কি বলছেন? যে অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ? কোয়ান্টিটি, তাই না? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে আসলে
ঘটনাটা কি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন তো এই সাম দ্বারা কি বুঝিয়েছে। আচ্ছা আমাকে বলা হচ্ছে আই হ্যাভ সাম মানি লেফট, আমার কিছু টাকা অবশিষ্ট রয়েছে। তাহলে এখানে আমি যদি বলি আই হ্যাভ 60 টাকা লেফট, তাহলে এই যে ভালো করে বোঝেন এই সাম দ্বারা 60 টাকাকে বুঝিয়েছে। তাহলে 60 টাকার পরিবর্তে আমি সাম ব্যবহার করেছি। তাহলে 60 টাকা একটা নাউন না, নাউনের পরিবর্তে আমি সাম ব্যবহার করেছি। তাহলে এই সাম দ্বারা কিন্তু অনির্দিষ্ট কোনো একটা নাউনকে প্রকাশ পেয়েছে। সেই অর্থে আমি এটাকে বলতেই পারি এটা একটা ইনডিফিনিট কি প্রোনাউন, এটা একটা ইনডিফিনিট প্রোনাউন, কারণ 60 টাকা নাউনের পরিবর্তে এটা আমি ব্যবহার করেছি। সেম ভাবে দেখেন মানি নাউনের আগে বসেছে, মানি মানে কি অর্থ। তাহলে খেয়াল করে দেখেন এই অর্থর সামনে বসে অর্থের পরিমাণটা নির্দেশ করেছে, তাহলে পরিমাণ নির্দেশ করলে একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই ক্ষেত্রে আমি আবার এটাকে বলতে পারি যে স্যার এটা একটা অ্যাডজেক্টিভ। ব্যাপারটা হলো যে এটা অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দুইটা হিসেবে কাজ করতে পারে। যখন পরীক্ষায় আসবে, যখন কোনো চাকরি পরীক্ষা আপনি দেখবেন যে আপনার অপশন দেওয়া আছে, তখন অপশনের মধ্যে হয় আপনি প্রোনাউন পাবেন আর নইলে অ্যাডজেক্টিভ পাবেন, দুইটার একটা থাকবে। আর যদি দুইটাই অপশনে থাকে তবে এরকম দেওয়া থাকবে যে এ অ্যান্ড বি, ঠিক আছে। অপশনে কিন্তু 4 নম্বর অপশনে এরকমও থাকতে পারে এ অ্যান্ড বি, তার মানে এটা দুইটা হিসেবেই ব্যবহৃত হতে পারে। এটা ইনডিফিনিট প্রোনাউনও হতে পারে, আবার সেম ভাবে এটা একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও কিন্তু হতে পারে। ক্লিয়ার বোঝা গিয়েছে? ক্লিয়ার বোঝা গেল? একটু আমাকে বলেন। Classes are done in very nice and simple language. Thank you. অফলাইন ক্লাস করা যাবে গ্রামার ফর আইএলটিএস ফ্রাইডে অন স্যাটারডেতে? মোহাম্মদ ওয়াসিম ভাইয়া, এই মুহূর্তে আমাদের গ্রামারের অফলাইন কোনো ব্যাচ নেই, ঠিক আছে। আমাদের অনলাইন ব্যাচ আমাদের শুরু হবে 15 তারিখ থেকে। যারা গ্রামার সম্পর্কে জানতে চান তারা কিন্তু ওই 15 তারিখের ব্যাচটাতে আমাদের যুক্ত হতে পারেন। একটু বলে রেখি, সেটা হচ্ছে যে আমাদের যারা একদম শূন্য থেকে স্পোকেন শিখতে চান, একদম ধরে ধরে যারা চান যে আমি কিছুই বলতে পারি না, একটা বাক্য বলতে পারি না, আমাকে ইংরেজিটা শিখতে হবে, ইচ্ছা শক্তি আছে, তাদের জন্য মূলত আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি যার নাম হচ্ছে 0 থেকে অনর্গল ইংলিশ, ঠিক আছে। 0 থেকে অনর্গল ইংলিশ, এই ব্যাচটাতে আমরা কি করি, একদম 0 থেকে ধরে ধরে আপনাকে স্পোকেনটা শেখানোর চেষ্টা করি। সো যারা 0 থেকে স্পোকেন শিখতে চান তারা এই ক্লাসের পর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন, আপনাকে এই কোর্সটা সম্পর্কে বিস্তারিত আমরা জানিয়ে দিব, ঠিক আছে। 01798049025 এটা আমাদের হেল্পলাইন নাম্বার। বেটার হয় আপনি আমাদের পেজে মেসেজ করলে ওখানে আপনাকে কোর্সের পুরো বিস্তারিত জানিয়ে দিবে। ইনশাআল্লাহ 0 থেকে স্পোকেন আমাদের কাছে শিখতে পারবেন। ভালো কথা, আমরা দেখলাম কি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। এবার আরেকটা আছে, 3 নম্বরটা আছে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তো অ্যাডজেক্টিভ অফ নাম্বার কাকে বলে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা এটা আরেকটা নাম হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। কি বলা হয়? নিউমেরাল অ্যাডজেক্টিভ। এটার আরেকটা নাম নিউমেরাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই যে এরকম নিউমেরাল অ্যাডজেক্টিভ, তো অপশনে কিন্তু এটাও থাকতে পারে নিউমেরাল অ্যাডজেক্টিভ, কনফিউজ হওয়া যাবে না। এই জিনিসটা কি বলেন তো? খুবই ইজি জিনিস। নাম্বার কথাটা আছে না, তার মানে যেই অ্যাডজেক্টিভ দ্বারা সংখ্যা প্রকাশ পাবে বা সংখ্যা বোঝাবে, যে কোনো সংখ্যাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যে কোনো সংখ্যাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ঠিক আছে। যে কোনো সংখ্যা হতে পারে এটা। তাহলে একটু বলেন তো সংখ্যার মধ্যে কি কি থাকতে পারে? যে 1 2 3 4 5 6, তারপর সিঙ্গেল, ডাবল, ট্রিপল, হাফ, তারপরে হচ্ছে আমরা বলি যে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, কোয়াড্রুপল, তারপর হচ্ছে আরও অনেক আছে, তাই না? এই যে সিঙ্গুলার, প্লুরাল, তারপরে 1/3, 1.5, 2.5, এরকম অনেক ধরনের নাম্বার আছে। সেই নাম্বারগুলো একটু দেখার চেষ্টা করবো আমরা। তাহলে ভালো করে বুঝবেন যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কাকে বলে। যে কোনো সংখ্যাকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলতে পারি। আমরা একটু উদাহরণ দিই। যেমন আপনি বললেন কি যে ধরেন মাদার গেভ মি আ 20 টাকা নোট। মাদার গেভ মি আ 20 টাকা নোট। মা আমাকে একটা কি দিলেন? 20 টাকার নোট দিলেন। আমাকে বলেন তো এখানে আ এবং 20 দুইটা জিনিস আছে। 20 টাকা নোট, এই যে 20 টাকা নোট, এই 20 টাকার নোটটা কিন্তু একটা নাউন। 20 টাকার নোটটা কি একটা নাউন, কিন্তু এই যে শব্দটা ব্যবহার করা আছে, আমরা নর্মালি জানি যে হচ্ছে একটা ডিটারমিনার কিংবা একটা আর্টিকেল। কি একটা
আর্টিকেল। কিন্তু এই যে এ কিংবা যেটাই বলি না আমরা কেন, এই টা আছে, এটা দ্বারা কিন্তু একটা সংখ্যা প্রকাশ পাচ্ছে, একটি বোঝাচ্ছে, একটি 20 টাকার নোট, তারা একটি 20 টাকার নোট সংখ্যা বোঝানোর ফলে এই টাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তার মানে এখান থেকে আমরা আরো একটা জিনিস প্রমাণ করতে পারলাম যে আর্টিকেলগুলোকে কোন পার্টস অফ স্পিচের মধ্যে ফেলতে হয়, আর্টিকেলগুলো অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। তার মানে আপনাকে যদি বলে যে আর্টিকেলগুলো কোন পার্টস অফ স্পিচ, অপশনে যদি দেয়া থাকে তাহলে আপনি নির্দ্বিধায় বলবেন যে আর্টিকেলগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর্টিকেলগুলো কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বোঝা গেল? জি, টেন্স নিয়ে আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ। আপনাদের টেন্সের ক্লাস কার কার লাগবে একটু কমেন্টে জানান তো, আমি দেখতে চাই। টেন্সের ক্লাস আমি অলরেডি নিয়েছি 2 বার, অলরেডি আমি স্পোকেন ব্যাচে প্রথম দিকের ক্লাসগুলোতে টেন্সের খুব ডিটেলসে পড়িয়েছি। আপনারা যদি মনে করেন যে টেন্সের ক্লাস আরও ডিটেলসে লাগবে, আরও সুন্দর করে দরকার, তাহলে আমি আরও ইনশাল্লাহ আপনাদের আরও ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করব এবং ক্লাসে ইনশাল্লাহ এই টপিকটাও ইনক্লুড করব। ঠিক আছে? টেন্স নিয়ে কার কার প্রবলেম আছে এখনও আমাকে বলেন, যদি সমস্যা থাকে আমি আপনাদের করাবো, কোনো সমস্যা নাই। তবে এর পরে, এই টপিকটার পরে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আসতেছে, যার নাম হচ্ছে ভার্ব। যার নাম কি? ভার্ব। যারা ভার্বের ক্লাস আমার করেছেন তারা কিন্তু মোটামুটি আজ পর্যন্ত যারা ভার্বের ক্লাসটা করেছে অ্যাটলিস্ট আমার, তারা বুঝেছে যে আসলে ভার্বটা কি জিনিস, ভার্বের ভিতরে কত ইনফরমেশন রয়েছে, হিউজ লেভেলের ইনফরমেশন। এই হিউজ লেভেলের ইনফরমেশন খুব সিম্পল ওয়েতে মনে রাখার কিছু ফান্ডা আছে, খুবই শর্ট ট্রিক আছে, যেগুলো দিয়ে আমরা এই সিম্পল বিষয়গুলোকে প্রসেস করে মাথার মধ্যে ঢেকে রাখবো, ঢুকে ফেলবো, যাতে করে নেক্সট টাইম আপনি যে কোনো কাউকে ভার্বটা একদম মুখস্থ বলতে পারেন, এরকম মুখস্থর মতো হয়ে যাবে। আপনি বুঝে বুঝে এমনভাবে পড়বেন যে আপনার মুখস্থ মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি পড়াবো আপনাকে। টেন্স লাগবে, ন্যারেশন অ্যান্ড ভয়েসটা করতে চাই। ফারজানা ইসলাম, যারা ন্যারেশন ভয়েস এগুলো তো পরের ব্যাপার, আমরা আগে বেসিকটা নিয়ে আলোচনা করি। ন্যারেশন ভয়েসের ক্লাস আমি আপলোড দিই আমাদের ইংলিশ লিঙ্গুয়াল একাডেমি SSC HSC আরেকটা পেজ আছে সেখান থেকে। ঠিক আছে? নাউন অ্যাডজেক্টিভ বুঝিয়ে দিব। জি অবশ্যই জিয়াউর ভাই, নাউন অ্যাডজেক্টিভ বুঝবে, অবশ্যই বুঝবেন। ঠিক আছে? গ্রামার সব টপিক ক্লাস চাই ভাইয়া, যেগুলো আমাদের এক্সামে কাজে লাগে। আচ্ছা, নাউন অ্যাডজেক্টিভ বুঝাবো, একটু মনে রাখবেন, নাউন অ্যাডজেক্টিভটা বুঝাবো, আগে এইটুকু বুঝে নেন। ঠিক আছে? আচ্ছা, ভার্ব সম্পর্কে অনেকেই বলেন যে ভার্বটা খুবই ইজি জিনিস। আপনাকে যদি একটু বলা হয় বা এখনই যদি ধরা হয় যে ভার্ব সম্পর্কে কয়টা তথ্য আপনি জানেন, আপনি ডেফিনেটলি 3-4টার বেশি তথ্য দিতে পারবেন না। আপনি জানেন ভার্ব কি, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তারপর ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, এর বেশি আপনি কি ইনফরমেশন দিতেই পারবেন না। কিন্তু আমি যদি বলি ভার্বের প্রচুর ইনফরমেশন আছে, আমি যদি মুখে মুখে নামগুলো আপনাকে একবার বলি, আপনি তারপরে কিন্তু বুঝবেন। দেখেন কতগুলো ভার্ব আপনাকে জানতে হবে এই পরীক্ষার জন্য বা বিভিন্ন পরীক্ষায় এগুলো থেকে কোয়েশ্চেন আসে। দেখেন, খেয়াল করে দেখেন, প্রথমত আমরা ভার্বকে নর্মালি 2 ভাগে বিভক্ত করতে পারি। একটাকে বলা হয় স্টেটিভ ভার্ব, আর একটাকে বলা হয় ডাইনামিক ভার্ব। ভার্বকে আরও 2 ভাগে বিভক্ত করা যায়, ফাইনিট এবং নন ফাইনিট। ফাইনিট ভার্বকে 2 ভাগে বিভক্ত করা যায়, একটাকে বলা হয় প্রিন্সিপাল আর একটাকে বলা হয় অক্সিলারি, তাই না? প্রিন্সিপাল ভার্বকে 2 ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় কি ট্রান্সিটিভ আর একটাকে বলা হয় ইনট্রান্সিটিভ। তারপর অক্সিলারি ভার্বটাকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়, একটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি আর একটাকে বলা হয় মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিকে 3 ভাগে বিভক্ত করা যায়, একটাকে বলা হয় ভার্ব টু ডু, ভার্ব টু হ্যাভ অ্যান্ড ভার্ব টু বি। মডাল অক্সিলারিকে 2 ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় পিওর মডাল আর একটাকে বলা হয় সেমি মডাল। এরপর আমাদের নন ফাইনিট ভার্বের আন্ডারে 3টা ভার্ব আছে, একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা হচ্ছে পার্টিসিপল। জিরান্ডের আবার আপনার 8টা ব্যবহার আছে, 8 প্রকার। জিরান্ড অ্যাজ নাউন, জিরান্ড অ্যাজ অ্যাডজেক্টিভ, জিরান্ড অ্যাজ অ্যাডভার্ব, জিরান্ড অ্যাজ আপনার হচ্ছে পার্টিসিপল। এইভাবে ডিফারেন্ট ওয়েতে আপনার জিরান্ডের 8 প্রকার ব্যবহার আছে ভিতরে। এরপর ইনফিনিটিভকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি, একটাকে বলা হয় টু ইনফিনিটিভ, আর একটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ, আর একটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এরপর আছে কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এছাড়াও আরো 8টা ভার্ব আছে, কি জানেন? রিফ্লেক্সিভ ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কজেটিভ ভার্ব, তারপরে হচ্ছে আপনার কোয়াজি প্যাসিভ ভার্ব, নোশনাল ভার্ব, অ্যান্ড দিস লিস্ট গোজ অন। ঠিক আছে? এই জন্য দেখেন এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে, জানতে হবে। ওকে, আচ্ছা, ওকে, ভয় পেন না, এগুলো সব আমরা খুব ইজিয়েস্ট ওয়েতে শিখবো। আচ্ছা, এবার একটু দেখি, তাহলে আমরা বুঝলাম যে কোনো সংখ্যা বোঝাবে। এখন এই সংখ্যার মধ্যেও কিন্তু আবার প্রকারভেদ আছে, সংখ্যার মধ্যেও কি প্রকারভেদ রয়েছে। কিরকম দেখেন তো, সংখ্যার মধ্যেও প্রকারভেদ আছে। যেমন যে কোনো নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। নিউমেরাল অ্যাডজেক্টিভকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। কি কি বলেন তো? প্রথম নাম্বারটাকে বলা হয় কার্ডিনাল নাম্বার। কি বলা হচ্ছে? কার্ডিনাল নাম্বার বলা হয়। 2 নাম্বারটাকে বলা হয় হচ্ছে
অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, এবং 3 নাম্বারকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ নাম্বার, মাল্টিপ্লিকেটিভ। খুব ভালো হয় যদি আপনারা এগুলো কি করেন, নোট করে রাখেন। নোট করে রাখলে কিন্তু এগুলো ইজিলি পেরে যাবেন, পরবর্তীতে একবার দেখলে আপনাদের মনে চলে আসবে। কার্ডিনাল নাম্বার কাকে বলে? আচ্ছা, আমরা খুব ছোটবেলায় ক্লাস 6-7 একটা বইতে সংখ্যা পদ্ধতি পড়েছিলাম, মনে আছে আপনাদের? ম্যাথ বইতে এই পদ্ধতিটা ছিল। সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, এই নাম্বার সিস্টেমটা এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। কার্ডিনাল নাম্বার কাকে বলে? নর্মাল যে গণনা পদ্ধতি, একদম সাধারণ যে গণনা পদ্ধতি, যেমন 1 2 3, এটা আমরা এভাবে লিখতে পারি 4 5, অর্থাৎ সাধারণ গণনা পদ্ধতি 1 2 3 4 5 6 বা 1 2 3 4 5 6, এই যে সাধারণ গণনা পদ্ধতি বা এই নাম্বারগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার। কি বলা হচ্ছে? কার্ডিনাল নাম্বার। আচ্ছা, আমাকে বলেন এই নাম্বারগুলোকে আমরা আরো একটা ভাবে লিখতে পারি না? কার্ডিনাল নাম্বারকে আমরা আরো একটা ভাবে লিখতে পারি না? বলেন তো কিভাবে? 1 কে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লেখা যায় না? 1 কে আমরা অনেক সময় বলি, 1 কে আমরা বলি না যে ফার্স্ট, 2 কে আমরা কি বলি? সেকেন্ড, 3 কে আমরা কি বলি? থার্ড, 4 কে আমরা কি বলি? ফোর্থ, তাই না? এন্ড 5 কে আমরা কি বলি? ফিফথ। এটা কি অবস্থানবাচক কিংবা ক্রমবাচক? আমরা অনেক সময় বলি যে তুমি ক্লাসে কততম হয়েছে, ও বলে যে আমি থার্ড হয়েছি, সেকেন্ড হয়েছি বা ফিফথ হয়েছি। সে কিন্তু বলে না আমি 5 হয়েছি, আমি 2 হয়েছি, আমি 3 হয়েছি, আমি 1 হয়েছি, এটা বলে না। ক্রমবাচক, তাই না? এই যে যখন নাম্বারটা কনভার্ট হয়ে যায় ক্রমবাচকে, তখন সেটাকে আমরা বলবো অর্ডিনাল নাম্বার। কি বলবো আমরা? অর্ডিনাল নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ভেরি গুড। এটাকে আমরা বলবো অর্ডিনাল নাম্বার। এখন আরেকটা বিষয় আমরা একটু দেখার চেষ্টা করব। স্যার ভার্বেরটা লাগবেই, নোট করবো ইনশাল্লাহ। কবিতা আপু, ভার্বের ক্লাসটা ইনশাল্লাহ দেখবো। এখন দেখেন, এইটাকে আমরা আবার ডিফারেন্ট ওয়েতে বলতে পারি না? ডিফারেন্ট ওয়েতে এই 1টাকে আমরা কি বলতে পারি? সিঙ্গেল। সেকেন্ডকে বলতে পারি ডাবল, তারপর 3 কে বলতে পারি ট্রিপল, 4 কে বলতে পারি কোয়াড্রুপল। এখন এইভাবে কিন্তু দ্য লিস্ট গোজ অন। এরপর সিঙ্গেলকে আপনি আরেক ভাবে বলেন না? বলেন তো, সিঙ্গুলার বলি না আমরা? সিঙ্গুলার। ডাবলকে বলি প্লুরাল। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো পরে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বারের আন্ডারে। তাহলে 1 কে আপনি সিঙ্গেল বলতে পারেন, 2 কে আপনি ডাবল বলতে পারেন, 3 কে ট্রিপল বলতে পারেন, কিংবা 1 কে সিঙ্গুলার বলতে পারেন, 2 কে প্লুরাল বলতে পারেন। তাহলে এই যে খেয়াল করে দেখেন তো, এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারের সিস্টেমকে আমরা বলি মাল্টিপ্লিকেটিভ নাম্বার। কি বলি আমরা? মাল্টিপ্লিকেটিভ নাম্বার। মাল্টিপ্লিকেটিভ নাম্বারের আন্ডারে আরো কিছু নাম্বার পড়ে, বলেন তো কি সেগুলো? যেগুলোকে আমরা বলি ফ্র্যাকশন। কি বলি আমরা? ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি জানেন? এটার বাংলা যদি আমি এখনই বলি, আপনি ঠাস করে ধরে ফেলবেন যেটা কি। এর অর্থ হচ্ছে কি? ফ্র্যাকশনের অর্থ কি বলেন? ফ্র্যাকশনের অর্থ হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ, তাই না? ভগ্নাংশের ম্যাথ আমরা করেছিলাম না? ভগ্নাংশের ম্যাথ কিন্তু ক্লাস 6-এও আছে। ক্লাস 6, 7, 8 সব জায়গাতে আপনার ভগ্নাংশের ম্যাথ আছে। ভগ্নাংশ বা ফ্র্যাকশনগুলোকে আমরা মাল্টিপ্লিকেটিভ নাম্বারের মধ্যে পড়তে পারি, ফেলতে পারি। যেমন আমরা বলি যে 1:30, আড়াইটা বাজে। যে আড়াইটা বলি, আড়াইটা মানে কি? যে 2.5, তাই না? 2, এইটা না আড়াইটা, তাই না? তাহলে খেয়াল করে দেখেন। তারপর আমরা বলি যে 3টা বেজে 45 বাজে। তাহলে আমরা এটাকে 3টা বেজে 45, ওইটা বাদ দিই, টাইমের দিকে না যাই। 3 সমস্ত 3-এর 1, এরকম বলি না? 3 সমস্ত 3-এর 1, 3 আনে, তারপর হচ্ছে 1/3, 3 আনে 1/3, এরকম বলি। 1/3 বলা হয় এটাকে, 1/3। আচ্ছা, তারপর আমরা অনেক সময় বলি হাফ। এই যে হাফ, এটাকে বলা হয় ফ্র্যাকশন। কিংবা পয়েন্টের যে হিসাবটা, যে 0.5, তারপর 2.3, তারপর হচ্ছে আপনার 14.1416। এই যে খেয়াল করে দেখেন তো, এই যে ফ্র্যাকশনগুলো, এই ফ্র্যাকশনগুলোকে বলা হয় কি? মাল্টিপ্লিকেটিভ নাম্বার। কি বলা হচ্ছে? মাল্টিপ্লিকেটিভ নাম্বার। এটা মনে রাখবেন। তাহলে এগুলো কার মধ্যে পড়ে? এগুলো সবগুলো হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে, কিংবা অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মধ্যে পড়ে, তাই না? এগুলো সবগুলো কি নিউমেরাল অ্যাডজেক্টিভ। অথবা ভাইয়া প্রোনাউনের ক্লাসটা কি হবে না? গত ক্লাসে বলেছিলেন আরেকটা ক্লাস নেবেন। নিপাপু, প্রোনাউনের উপর আমি ভাবলাম যে অনেকগুলো ক্লাস নিয়ে ফেলেছি, 2টা ক্লাস অলরেডি নিয়েছি, তো ভাবলাম যে বাকি যে জিনিসগুলো বাকি আছে ওগুলো আমি শর্ট ভিডিওতে আপনাদের কভার করে দিব না। তার কারণ প্রোনাউনটা নিয়ে যদি এত লং একটা ক্লাস নেই, অনেকে বোর ফিল করতে পারে। এর জন্য প্রোনাউনের ওই অংশটা আমি শর্ট ভিডিও আকারে আপনাদের দিয়ে দিব না, ঠিক আছে, যেটুকু বাকি আছে। বাট আমরা যেটা করব, আগামী ক্লাসে এই অ্যাডজেক্টিভ রিলেটেড যত প্রশ্ন আছে এগুলোর প্রশ্ন সলভ করার চেষ্টা করব। ওকে,
আচ্ছা, থ্যাংক ইউ, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, এইটুকু বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন। তাহলে নাম্বার সম্পর্কে আমাদের কমপ্লিট একটা ধারণা চলে আসলো, তাই না? নিউমেরাল নাম্বার, সরি, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার, ব্লা ব্লা ব্লা, এটুকু আসছে। আচ্ছা, এবার একজনের প্রশ্ন ছিল, স্যার নাউন অ্যাডজেক্টিভ কি? নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে তারা, নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে তারা, ঠিক আছে? কারা? একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, কারা কারা দেখছেন, যারা যারা দেখছেন মনোযোগ সহকারে দেখেন। নাউন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যেটা ঘটে, কেন এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়, এইখানে মূলত দুইটা নাউন পাশাপাশি বসে। কি বসে? দুইটা নাউন পাশাপাশি বসে, ঠিক আছে? কিরকম? এই দুইটা নাউন পাশাপাশি বসে সামনের নাউনটা পরের নাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে। ঠিক অ্যাডজেক্টিভের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো সামনের নাউনটার মধ্যে থাকে। এই কারণে আমরা বলি এই সামনের নাউনটাকে বলি নাউন অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম ভালো করে বোঝেন, দুইটা নাউন থাকবে পাশাপাশি, দুইটা নাউন থাকবে, এই প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটাকে কি করবে? দ্বিতীয় নাউনটার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ পাবে। আর এই কারণে আমরা কি বলবো, এই প্রথম নাউনটাকে বলবো নাউন অ্যাডজেক্টিভ। একটু পরে আপনি ভালো করে বুঝবেন, কারণ এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। আমরা অনেক সময় বলি না যে কফি কাপ, কফি কাপ, ঠিক আছে? কফি কাপ, খেয়াল করেন তো। তারপরে দেখেন হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড, ঠিক আছে? তারপর আরো কি আছে বলেন তো, আরো কি আছে? এই যে রেড পেন, রেড পেন, ঠিক আছে? এই যে ফুটবল, ফুটবল, এই প্রত্যেকটা নাউনে একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, কফি এবং কাপ দুইটা আলাদা নাউন। কয়টা? কফি একটা নাউন, কাপ হচ্ছে আলাদা একটা নাউন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে কাপটা কিসের কাপ, উত্তর আসে কফির কাপ। কাপটা কিরকম কাপ, উত্তর আসে কফি কাপ। কাপটা কি ধরনের কাপ, উত্তর আসে কফি কাপ। তাহলে এই যে কফি দ্বারা কাপটার ধরনকে প্রকাশ পাচ্ছে না? কফি দ্বারা কি বলেন, নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন, অর্থাৎ নাউন পাশাপাশি বসে প্রথম নাউনটা, এই যে কফিটা, এই কফিটা কাপের ধরনকে প্রকাশ করছে। এই কারণে কফিটাকে আমরা বলবো কি? একটা নাউন অ্যাডজেক্টিভ। কি বলবো আমরা? এটাকে আমরা বলবো একটা নাউন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে নাউন অ্যাডজেক্টিভ কাকে বলে? যখন প্রথম নাউনটা দ্বিতীয় নাউনের সামনে বসে তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করবে অ্যাডজেক্টিভের মতো, তখন এটাকে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ। কারণ এটা একটা নাউন এবং অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। এই কারণে যেমন বোর্ড, এই বোর্ডটা কেমন? উত্তর হচ্ছে হোয়াইট। বোর্ডটা কেমন? হোয়াইট বোর্ড। এই যে স্মার্ট বোর্ড, বোর্ডটা কেমন? স্মার্ট। স্মার্ট প্যানেল, প্যানেলটা কেমন? স্মার্ট। খেয়াল করে দেখেন। তারপর আছে কি? রেড পেন, পেনটা কেমন? লাল। লাল কলম কিরকম কালার? বা আমরা যদি বলি যে কলমটা কেমন? লাল কলম। তাহলে দেখেন এই রেড দ্বারা কলমের ধরন প্রকাশ পাচ্ছে। বল, বলটা কেমন? ফুটবল, যে বলটা পা দিয়ে খেলা হয়। তাহলে এই যে ফুট শব্দটা দ্বারা এই বলের ধরনকে প্রকাশ পাচ্ছে। এই কারণে আমরা এই প্রথম যে নাউনগুলো আছে, এই প্রত্যেকটা নাউন, আর নাউন থাকবে না, তখন হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। এই প্রত্যেকটা কি হয়ে যাবে? এক একটা হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বোঝা গেল? অলিভ অয়েল, এক্স্যাক্টলি, অলিভ অয়েল, ভেরি গুড। ক্রিকেট ব্যাট, ভেরি গুড। কলেজ ফন্ড, কলেজ ফন্ড এটা মূলত এইভাবে ব্যবহার করা হয় না, খুবই কম। হেয়ার অয়েল, হেয়ার অয়েল, হ্যাঁ এটা হতে পারে, হেয়ার অয়েল। থ্যাংক ইউ কাজী মহিবুর ভাই। গ্রিন টি, এই যে ভেরি গুড, গ্রিন টি। তারপর আর কি আছে বলেন তো, একটু বলেন তো। আচ্ছা, মুকিবুর রহমান ভাই বলেছেন যে মেনি, আমেনি এবং দামেনি। আমি গত ক্লাসে আপনাদের বলেছিলাম যে আজকের ক্লাসে প্রোনাউনের ক্লাসটা হলে মেনি, আমেনি এবং দামেনি তিনটার ব্যবহার শেখাবো। মহিবুর ভাই, সরি মুকিবুর ভাই, মুকিবর ভাই, সরি আপনার নামটা আমি ভুল উচ্চারণ করেছি। এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও দিব ইনশাল্লাহ। একটা ভিডিওতে প্রোনাউনের যে বাকি অংশটুকু আছে এটুকু আমি ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ফেস মাস্ক, ভেরি গুড, ফেস মাস্ক এই তো আসছে অলরেডি। কটন ক্যান্ডি, ফারজানা প্রীতি আপু বলেছেন কটন ক্যান্ডি, ভেরি গুড। যারা যারা উত্তর দিতে পেরেছেন অনেক ধন্যবাদ, এবং সবগুলোই সঠিক উত্তর হচ্ছে। স্যার আজকের ক্লাসটি ইউটিউবে পাওয়া যাবে? নাহিদ ভাই অবশ্যই ইউটিউবে পাবেন, প্রত্যেকটা ক্লাস আমরা ইউটিউবে আপলোড দিই। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এটাকে আমরা বলছি নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা আমাকে বলেন তো, আজকের পর থেকে কি অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো ভেজাল আছে? ভেজাল থাকবে? আর বলেন, অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো ভেজাল থাকবে? আমাকে বলেন তো, থাকবে? স্কুল ব্যাগ, হ্যাঁ। হট টি,
হট টি বা কোল্ড কফি বলি না আমরা, কোল্ড কফি, হট টি, নীলয়সিয়াম বলেছেন। আরেকটা জিনিস দেখবো যেটাকে আমরা বলছি নর্মালি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি। কি বলি আমরা? অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি। অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি, অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি, ঠিক আছে? খেয়াল করে দেখেন এই অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি কাকে বলে। ডিগ্রিতে আমরা জানি, ডিগ্রি পড়েছেন আপনারা যারা ডিগ্রি পড়েছেন, এই যে এনি আদার, ফিউ অফ, তারপর কি বলে ফিউ আদার, তারপরে হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ, এরকম অ্যাজ ডট ডট অ্যাজ, ঠিক আছে, অল আদার, এরকম দিয়ে অন অফ দ্য, এরকম দিয়ে কিছু রুলস আছে ডিগ্রিতে। ঠিক, ডিগ্রিতে আমরা অন্য একটা ক্লাসে পড়বো না। সো ডিগ্রির ক্ষেত্রে আপনি দেখবেন একটা অ্যাডজেক্টিভকে চেঞ্জ করতে হয়, একটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্মে রূপান্তর করতে হয়। অর্থাৎ তিনটা ফর্ম থাকে। কি কি ফর্ম থাকে? পজিটিভ ফর্ম থাকে, তাই না? একটা ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ ফর্ম থাকে, তারপর সেটাকে আমাদের কম্পারেটিভে রূপান্তর করতে হয়, কম্পারেটিভ, এবং তারপর সেটাকে আমাদের আবার সুপারলেটিভে রূপান্তর করতে হয়, সুপারলেটিভ। তাহলে এখানে যে জিনিসটা ঘটে, যে শব্দটাকে আমাদের এই তিনটা ফর্মে রূপান্তর করতে হয়, সেটা তো একটা অ্যাডজেক্টিভ, তাই না? ওই অ্যাডজেক্টিভটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি। কোনটাকে? যেই ডিগ্রি বা যে অ্যাডজেক্টিভ দ্বারা তুলনা করা বোঝায়, যে অ্যাডজেক্টিভ দ্বারা কি তুলনা করা বোঝায়। আমরা জানি ডিগ্রি মানে হচ্ছে কম্প্যারিজন, কম্প্যারিজন বা তুলনা করা, ঠিক আছে? যেমন হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ মি, সে আমার মতো ভালো নয়। তাহলে এখানে খেয়াল করে দেখেন তো, আমরা কম্পেয়ার করেছি না গুডটা দ্বারা, গুডটা দ্বারা আমার সাথে, তার সাথে আর আমার একটা কম্প্যারিজন হয়েছে, হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ মি। তাহলে এই যে গুডটা আছে না, এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি। কারণ কি? ডিগ্রির মধ্যে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়, এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি। ক্লিয়ার? ওকে, জি স্যার পড়ছি। স্যার নাউনের নাউন কি হবে ভাইয়া? স্লো এর নাউন কি হবে? স্লো এর নাউন স্লো, আচ্ছা স্লো তো একটা অ্যাডভার্ব, স্লো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। স্লো এর নাউন কি হতে পারে? স্লো এর নাউন আমি কখনো দেখিনি। আপনার যদি জানা থাকে একটু কমেন্টে আমাকে জানাবেন, ঠিক আছে? শিপ্রা বলেছেন হাই, হ্যালো। আচ্ছা, ক্লিয়ার, বুঝে গেছি আমরা। কোনো সমস্যা আছে? ঢাকা ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, জগন্নাথ বলেন, কিংবা বাংলাদেশের যত, রাজশাহী ইউনিভার্সিটি বলেন, যত ইউনিভার্সিটি আছে সবগুলো জায়গা থেকে, সবগুলো অ্যাডমিশন টেস্টে এখান থেকে আসে, পরীক্ষার প্রশ্ন আসে। প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন এখান থেকে হয়। বিসিএসে আমি অসংখ্য প্রশ্ন দেখেছি এখান থেকে আসে, প্রাইমারি শিক্ষক ইয়াতে আসে, তারপরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকের যে সোনালী ব্যাংকের যে জব, বিভিন্ন ব্যাংকের পরীক্ষা থেকেও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আসে। আমরা সেগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে সলভ করব। ক্লিয়ার? বোঝা গেল? পলাশবাড়ি থেকে দেখছেন লিমন হাসান রাফসান, বাহ, পলাশবাড়ি আমার এলাকার মানুষ। ওকে, ক্লিয়ার, এটুকু আমরা বুঝে ফেলেছি। আচ্ছা, তাহলে আচ্ছা আজকের ক্লাসে আমরা কি করলাম? আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে ডিটেইলসে আলোচনা করলাম। কি করলাম? অ্যাডজেক্টিভ সম্পর্কে ডিটেইলসে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। অ্যাডভার্বের কিন্তু অসংখ্য ব্যবহার আছে, অ্যাডভার্বের অসংখ্য ব্যবহার আছে, এবং আগামী ক্লাসে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে যে পার্থক্য আছে এটাও আমরা দেখার চেষ্টা করব। তাহলে আগামী ক্লাসে দুইটা অংশ করব আমরা। একটা হচ্ছে অ্যাডজেক্টিভের কোয়েশ্চেন ব্যাংক সলভ, কি অ্যাডজেক্টিভের কোয়েশ্চেন ব্যাংক সলভ, এবং সাথে আমরা কি পড়বো? আর একটা টপিক পড়বো অ্যাডভার্ব, সাথে আমরা অ্যাডভার্ব টপিকটাও কিন্তু শেষ করে ফেলবো। এই দুইটা টপিক আমরা শিখবো কবে বলেন তো? আমাদের ক্লাস কবে কবে হয়? রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন। রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টায় চলে আসবেন, আমাদের ক্লাস পেয়ে যাবেন, ঠিক আছে? তা আগামী রবিবার আমরা কি শিখবো বলেন? আগামী রবিবার অ্যাডজেক্টিভের কোয়েশ্চেন ব্যাংক সলভ এবং অ্যাডভার্বটা আমরা খুব ভালো করে শিখবো। আচ্ছা, একটু বলে রাখি, আমাদের আপনারা যারা এরকম একদম ভেঙে গ্রামারটা শূন্য থেকে শিখতে চান, গ্রামারটা শূন্য থেকে শিখতে চান, তাদের জন্য কিন্তু আগামী 15 তারিখে আমাদের একটা কোর্স আসছে, পূর্ণাঙ্গ কোর্স, যেখানে প্রত্যেকটা টপিক, গ্রামারের যতগুলো টপিক আছে সবগুলো টপিকের উপর এরকম ডিটেলস আলোচনা পাবেন। পাশাপাশি কিন্তু আপনার কুইজ দেওয়ার ব্যবস্থা আছে আমাদের, ঠিক আছে? আপনি কুইজ দিয়ে আপনার অবস্থাটা যাচাই করতে পারবেন যে আপনি গ্রামারটা আসলে কতটুকু মনে রাখতে পেরেছেন, ঠিক আছে? সো আমরা সার্বক্ষণিক সাহায্য করব আপনাদের। আগামী 15 তারিখে আমাদের পেজে লক্ষ্য রাখতে হবে, আমরা গ্রামার কোর্সটা লঞ্চ করব, এবং এই গ্রামার কোর্সে আজকে যেভাবে আপনি ক্লাস করলেন বা আমার ক্লাসগুলো যেভাবে করেন,
নর্মালি আমি এবং মিম আমরা দুইজনই গ্রামার পড়াবো, সেখানে আর কেউ থাকবে না। ওকে, কোর্সটা সম্পর্কে বিস্তারিত আমরা জানিয়ে দিব। আর যারা আপনারা একদম শূন্য থেকে স্পোকেন শিখতে চান, তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা ব্যাচে অলরেডি ভর্তি চলছে, যেটা ক্লাস শুরু হবে 20 ফেব্রুয়ারি থেকে। এইটার ভর্তি এখন কন্টিনিউ আছে। একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ করতে হবে, তারপর কিন্তু আপনাকে এই কোর্সের বিস্তারিত তথ্য আমাদের মডারেটর আপনাকে পাঠিয়ে দিতে পারবে। ঠিক আছে, ওকে। সো আমাদের আজকের মতো এই পর্যন্ত রাখি, বিদায় নেই। বাহ, নাদিম আহমেদ ভাই বলেছেন আপনার ইবুকটা নিয়েছি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। আলহামদুলিল্লাহ ভাই, বইটা পড়ে আশা করছি ভালো লেগেছে। আচ্ছা, গ্যাপটা একটু বেশি হয়ে যায়। আচ্ছা, গ্যাপটা বেশি হয় আমি জানি। আচ্ছা, বুঝি নাই মিজান ভাই, আপনার প্রশ্নটাই বুঝি নাই স্যার। তাও আবার এক্স্যাক্টলি, এখানে তো আপনি বাংলা অর্ধেক বলেছেন, ইংরেজি অর্ধেক বলেছেন, কোনটার ইংরেজি জানতে চান? আচ্ছা ভাই, এগুলো শিখলে কি আইএলসে কোনো উপকার আসবে? সামনে আইএলস কোর্স করবো, বাট বেসিক ভালো না। রোকন হোসেন ভাই, ডেফিনেটলি ভালো করবেন আপনি আইএলসে যদি এই কোর্সটা বা ক্লাসগুলো করেন। কেন বলি আমি, আইএলসে গিয়ে আপনি কোথায় দেখবেন, আইএলসে গিয়ে পদে পদে আটকে যাবেন গ্রামারে। যখন আপনি রিডিংটা করতে যাবেন, প্যাসেজগুলো দেখে অর্থ বুঝবেন না, গ্রামারের ব্যবহারে আপনি আটকে যাবেন। দ্বিতীয়ত, সবচেয়ে বেশি প্যারায় পড়বেন রাইটিংয়ে। রাইটিং লেখার সময় আপনাকে প্রত্যেকটা বাক্যে যদি গ্রামারে আটকে যেতে হয়, তাহলে কিন্তু আপনি রাইটিংয়ের টাইমও পাস হয়ে যাবে। পাশাপাশি যদি আপনার গ্রামারের মধ্যে ভুল থাকে, তাহলে কিন্তু মার্ক একদম ঠাস করে কমে যাবে, মার্কটা হাওয়া হয়ে যাবে। সো পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য গ্রামারটা স্ট্রং রেখে পরীক্ষা দিতে যাবেন। ওকে, গ্রামার কোর্স ফি কত এটা আমরা জানিয়ে দিব, এটা আমরা জানাবো ইনশাল্লাহ। এটা আমরা নেক্সট ক্লাসে 15 তারিখে ইনশাল্লাহ জানাবো। ঠিক আছে, পুরো বাক্যটা বলতে হবে মিজান ভাই। তাও আবার এটা তো অংশ, একটা নির্দিষ্ট একটা অংশ। তাও আবার এটা তো নর্মালি একটা অংশের তো অর্ধেক অংশের তো কোনো ইংরেজি হতে পারে না। পুরো একটা বাক্য বলেন, আমি তার ওইটার ট্রান্সলেশন করে দিচ্ছি। ঠিক আছে, অথবা এখন যদি আপনি এর মধ্যে যদি নাও দিতে পারেন, আমার পেজে মেসেজ করবেন, সেখান থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত রাখি আজকের ক্লাসটি। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী রবিবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকটা ক্লাস, যে 19টা ক্লাস আমরা আগে করিয়েছি, সবগুলো ক্লাস করে আসুন, ফ্রি টাইমে করুন এবং আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করুন, দেখবেন গ্রামারে বস হয়ে যাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।